গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হরকাতুল জিহাদের ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে এক আসামির যাবজ্জীবন ও দুজনের ১৪ বছরের সাজাও বহাল রাখা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন। ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় বাংলায় ঘোষণা করে হাইকোর্ট। এ মামলার প্রধান আসামি হিসেবে নাম ছিল জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের। তবে ২০১৭ সালের ১২ এপ্রিল অপর এক মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। বিচারিক আদালতের রায় হয় ২০১৭ সালের ২০ আগস্ট। হাইকোর্টের রায়ে ১০ জঙ্গিরই মৃত্যুদণ্ড বহাল রইল। যে ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছিল সেই মৃত্যুদণ্ড সকল ১০ জনেরই বহাল রেখেছে, আর একজনকে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রাখা হয়েছে। ৩ জনকে ১৪ বছর দেওয়া হয়েছিল। এই ৩ জনের মধ্যে সারোয়ার হোসেন নামে একজন, তাকে বেকসুর খালাস দিয়েছেন, আর বাকি ২ জনের সাজা বহাল থাকবে। মুফতি আব্দুল হান্নানের জবানবন্দি অন্য আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আমরা আমাদের আপিল বিভাগের একটি মামলার রায় দিয়ে দেখিয়েছি, যেটা হচ্ছে মোবাইল কাজারের মামলা বলে পরিচিত। সেই লোকেরই এই 164 স্টেটমেন্ট যিনি করেছিলেন, তার একটা অন্য একটি মামলায় এই একই 164 স্টেটমেন্ট, সেটা আপিল বিভাগ পর্যন্ত এটাকে নিশ্চিত করেছেন, এবং আপিল বিভাগ বলছেন যে এটা ট্রু এবং উনি এটা সত্যি এবং স্বেচ্ছাপ্রণোদিত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের অনেকেই আফগানিস্তানে প্রশিক্ষণ নেয়া এবং তালেবানের হয়ে যুদ্ধ করা। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার চূড়ান্ত সভা হয়েছিল ঢাকার মোহাম্মদপুরে। জঙ্গিবাদ নিয়ে আদালত অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন যে এই ধরনের জঙ্গিদের কোনো মতেই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতেই লঘু দণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই, আদালত এই মর্মে দিয়েছেন। ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে হাইকোর্ট এলাকা থেকে যোগ দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর বশিরুল্লাহ। ডক্টর বশিরুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি প্রশ্ন আপনার কাছে, যে ২০ বছরেরও বেশি সময়ের আগের ঘটনা এটি, আর কতদিনে এর বিচার শেষ হবে, কি কি প্রক্রিয়া এখনো বাকি রয়েছে? জি, এটি ২০০০ সনের ঘটনা। এটিতে আসলে যেটি বিলম্বিত হয়েছে সেটি হচ্ছে এটা চার্জশিটে একটু বিলম্ব হয়েছে। প্রথমে সিআইডি ২০০১ সনে একবার একটা চার্জশিট দেয়, পরবর্তী পর্যায়ে আবার অধিকতর তদন্তের বিষয়ে প্রশ্ন আসে, তখন আবার অধিকতর তদন্ত করে ৮ই এপ্রিল ২০০৬-এ সিটি জোন সিআইডি তারা একটি চার্জশিট দাখিল করে। এরপরে পরবর্তী পর্যায়ে আবার যখন মুফতি হান্নান ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে যারা মূল হোতা, যারা ষড়যন্ত্র করেছিল, যারা সিদ্ধান্ত দিয়েছিল, তাদের বিষয়েও যোগ করে যখন এই 164 স্টেটমেন্টটি পাওয়া যায়, তার উপর ভিত্তি করে অধিকতর তদন্ত করে সিআইডি জোন ফরিদপুর ২৯/৬/২০০৯ তারিখে আবার একটি সম্পূরক চার্জশিট দাখিল করে। তাহলে এই ২০০১ থেকে নিয়ে ২০০৯ অর্থাৎ ৮ বছর কিন্তু আসলে এই বিলম্বিত হলো চার্জশিটের জন্য। তো এরপরে ২৯শে জুন ২০০৯ তারিখে এই চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেম হওয়ার পরে ৬৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ৬৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কারণে এবং এই যে মামলার যে চার্জশিট দিতে বিলম্ব, এই সব মিলিয়ে ২০১৭ সন পর্যন্ত লাগে, অর্থাৎ ১৭ বছর ব্যয় হয় এই মামলার রায়টি হতে। তো এই ২০১৭-র পর এইটি হাইকোর্টে আসে। হাইকোর্টে আসার পরে আজকে তো হলো মাত্র ৪-৫ বছর লেগেছে। তো আসলে বাংলাদেশের যে বিচারকের সংখ্যা, কোর্টের সংখ্যা, এর তুলনায় মামলা এত বেশি, প্রায় ৪০ লক্ষ মামলা। এই মামলার জটের কারণে আসলে যে অনুযায়ী যত দ্রুত মামলা নিষ্পত্তি হওয়া দরকার, ততটা দ্রুত নিষ্পত্তি করা আসলে সম্ভব হয় না, যে কারণেই এই মামলার ক্ষেত্রেও এই ধরনের প্রলম্ব ঘটেছে। এখন কথা হচ্ছে যে এই যে তাদের আজকে রায় ঘোষণা করা হলো, এর মধ্যে যদি তারা যাদের মৃত্যুদণ্ড দেয়া হলো কিংবা যাদের যাবজ্জীবন দেয়া হলো যাকে, এবং আরো ২ জনকে
অলরেডি 14 বছর দেওয়া হয়েছে, একজনকে খালাস দেওয়া হয়েছে। তো তারা যদি কেউ আপিল করে, বিশেষ করে মৃত্যুদণ্ডের আসামিরা, আপিল বিভাগে তাদের আপিল করবার সুযোগ আছে। 30 দিনের ভিতরে তাদেরকে আপিল করতে হবে। তো মহামান্য আপিল বিভাগ সেটি শুনে এরপর সিদ্ধান্ত দিবেন। তো আমরা প্রত্যাশা করি যে ইনশাল্লাহ আপিল বিভাগ অতি দ্রুততার সঙ্গেই এইটি হয়তো বিচার করবেন এবং অতি দ্রুততার সঙ্গেই এর বিচারিক কার্যক্রম বা এর যে আদালতের কার্যক্রম শেষ হবে বলে আমরা প্রত্যাশা ডক্টর করি। বশিরুল্লাহ, একটু জানতে চাই যে রায়ের পর্যালোচনায় জঙ্গি প্রসঙ্গে আদালত আর কি বলেছে? জঙ্গি প্রসঙ্গে আসলে আদালত অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। আদালত বলেছে যে এটি অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে 15ই আগস্টে একটা সমগ্র বিশ্বের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় একটি রচিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার গোটা পরিবারকে হত্যার মাধ্যমে। এই হত্যাকাণ্ডের পর যাতে আওয়ামী লীগ আর না আসতে পারে, যাতে আর কোনো মুক্তিযুদ্ধের চেতনা আবার যাতে উজ্জীবিত হতে পারে, সেই প্রয়াস রচনা করা হয়েছে। পরবর্তী পর্যায়ে যখন আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এলেন, এরপরে আবার তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে, বারংবার তাকে হত্যার প্রচেষ্টা করা হয়। এবং এই জঙ্গিরা বিশেষ করে তারা মেনে নিতে পারে না যে একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, সরকারের প্রধান হবেন। তারা মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাস করে না, যে কারণেই তারা এই উগ্র পন্থা অবলম্বন করে কিভাবে সমগ্র বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করা যায়, রাষ্ট্রকে অকার্যকর করা যায়, সেই প্রয়াসে তারা এই জঙ্গিরা লিপ্ত হয়েছে। সুতরাং আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে এই ধরনের জঙ্গিদের প্রতি কোনো অনুকম্পা, কোনো কৃপা করা যেতে পারে না। এগুলিকে অত্যন্ত কঠিন হস্তে দমন করা উচিত বা সমীচীন বলে আদালত মনে করেছেন। ডক্টর বশিরুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।